অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। নমস্কার, সান বাংলা খুলে বলুন অনুষ্ঠানে আজ বারাসাতে। কেমন আছো বারাসাত? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। বাঙালি চিরকালই ইতিহাস ভুলে যেতে ভালোবাসে। ইংরেজরা এই জায়গাটি বেছে নিয়েছিলেন উইকেন্ড ট্যুরের জন্য। অনেক বাগান বাড়ি বানিয়েছিলেন তারা। রবার্ট ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস সাহেবও তার একটি ভিলা বানিয়েছিলেন এই শহরেই। বারাসাত কিন্তু একটি আরবি শব্দ, এর অর্থ পথের শোভা। ওই হেস্টিং সাহেবই অসাধারণ সব গাছ লাগিয়েছিলেন রাস্তার দুধারে। জায়গাটার গণকীর্তন আপাতত এইটুকুই। আজ এক নতুন রকমের অনুষ্ঠান নিয়ে এসেছি। একদল লোক আছেন যারা পক্ষে বলবেন, একদল লোক আছেন যারা বিপক্ষে বলবেন। তর্কের ঝড় উঠবে, এরা নিজেদের মধ্যে মারামারি করবে, আমরা শুধু এনজয় করবো বিষয়টা। এবার যে মজার ব্যাপার সেটা হচ্ছে এই প্রত্যেকটা পর্বে যে ইস্যু নিয়ে আমরা বাকবিতণ্ডা হবে সেই বিষয়টা নিয়ে আমি একটা নিজে থেকেই পাকামি করে বলেছি যে আচ্ছা আমি বিষয়টা নিয়ে গান লিখে দেবো। ওই বিষয়টা নিয়েই গান, এবং কি বিষয় নিয়ে আজকের বিতর্ক সেটা ওই গানের মধ্যেই লুক্কায়িত আছে। ব্যস্ত ছিলাম সাথে দুজনে, কেন আজ বাধার দেয়াল? ব্যস্ত ছিলেন সাথে দুজনে, কেন আজ বাধার দেয়াল? বদলে গেছে দুজনার দৃষ্টিকোণ, সবটাই কি সময়ের খেয়াল? ব্যস্ত ছিলেন ভুলে দুজনে, কেন আজ বাধার দেয়াল? শৈশব কৈশোর স্মৃতি নৌকা আমার তোর, ধূসর তারা ঝড়েতে বেহাল। শৈশব কৈশোর স্মৃতি নৌকো আমার তোর, ধূসর তারা ঝড়েতে বেহাল। দুজনেই শর্তে অর্থে বা অনর্থে, দুজনেই শর্তে অর্থে বা অনর্থে, ছিড়বে কিসে এই দোয়ার জাল? ব্যস্ত ছিলেন সাথে দুজনে, কেন আজ বাধার দেয়াল? কেন আজ বাধার দেয়াল? কেন আজ বাধার দেয়াল? আজকের বিষয় ভাই বোনের সম্পর্ক। বিয়ের পর পর কি ভাই বোনের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা শুরু হয়? বদলে কি যায় সম্পর্ক? পক্ষে বলবেন একদল, বিপক্ষে বলবেন আরেক দল। তবে অবশ্যই এরা যারা এসছেন তাদের সাথে পরিচিত হই। হ্যাঁ একদম, তুমি বলো। নমস্কার, আমার নাম তমাল, আমি কর্পোরেট সংস্থায় কাজ করি। আমি আচ্ছা কি মাল পড়ে জানছি।
সরি, এইভাবেই কথা বলবো কিন্তু মাথায় থেকো। তোমার নাম? আমার নাম পৌলমী ভট্টাচার্য। আমি একজন বাচিক শিল্পী এবং শিক্ষিকা। তো আজকের যে বিষয়টা, মানে ভাই বোনের সম্পর্ক বিয়ের পরে কি সত্যি বদলে যায়, আমি এর পক্ষে বলছি। মানে আমি মনে করি যে বিয়ের পর ভাই বোনের সম্পর্ক বদলে যায়। নমস্কার, শান্তনু অধিকারী। ঠিক এই রবীন্দ্র ভবনের পাশে একটা ভলিবল খেলার মাঠ আছে, আমি স্পোর্টস অর্গানাইজার। এ যাবৎকাল প্রায় 150 ছেলে মেয়ে এখান থেকে ন্যাশনাল করেছে, বাংলার হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেলেছে এবং 8 থেকে 10 জন মেয়ে এবং ছেলে তারা চাকরি পেয়েছে। বাহ। আর এই কাজটাই আমি করে যাই। নমস্কার, আমার নাম সিঞ্জিনী চক্রবর্তী। আমি একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট, দীর্ঘ বছর বহুজাতিক সংস্থার সাথে, এবং তার সাথে মিউজিশিয়ান। আরেকটা বড় নেশা হলো আই এম এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। থ্যাংক ইউ, বসুন। নমস্কার, আমার নাম অনির্বাণ মুখার্জি। আমি পেশায় ব্যবসায়ী, নেশা আমার লেখালেখি করা। নমস্কার, আমি অনুসুয়া সেনগুপ্ত, ইন্ডিয়া পোস্টের একজন কর্মচারী। আমি পেশায় সরকারি কর্মচারী, নেশায় গান শুনতে ভালোবাসি, গল্প লিখতে, গল্প পড়তে, গল্প করতে ভালোবাসি এবং বাগান করতে ভালোবাসি। বাহ। এবার বিপক্ষে, তোমার নাম বলো। নমস্কার, আমি সূচনা সাহা। আমি পেশায় একজন গৃহশিক্ষিকা এবং একাধারে আমি ছাত্রী। এছাড়াও আমি বহুদিন ধরেই নাচ, আবৃত্তি এবং আঁকার সঙ্গে যুক্ত। পরের জন কে, নাম বলো। নমস্কার, আমি নীলাভ ব্যানার্জি। আমি একজন সমাজকর্মী। নমস্কার, আমি অন্বেষা আচার্য, পেশায় অধ্যাপিকা, নেশায় লেখালেখি করা, আর কবিতা আমার প্যাশন, গান ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি সায়ন্বিতা মিত্র। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট। বেশ। আমি তপন চক্রবর্তী, পেশায় একজন শিক্ষক, কিন্তু আমার ভালোবাসা, নেশা যাই বলুন, গান বাজনা। আর আমি আপনার গানের ফিদা বলবো, আপনার ভাষার সঙ্গে সেটা যায়। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। আমি সংযুক্তা ভট্টাচার্য। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা। অনির্বাণ বাবু, শুরু করুন। মানুষের জীবনে বেশ কিছু অপ্রিয় সত্য কথা থাকে, আজকের বিষয়টি সেরকমই। ভাই বোনের সম্পর্ক কি বিয়ের পরে বদলে যায়? হ্যাঁ, যায়। আমি মানলেও যায়, না মানলেও যায়। একটা দিন, একটা সন্ধেবেলায় দুর্বোধ্য কিছু শব্দ উচ্চারণ করে একটি মেয়ে পরের দিন একটা অপরিচিত জীবনে যাত্রা করে। ধরুন, মেয়েটির একটা স্বভাব ছিল ভাই বা বোনকে তার জন্মদিনের আগের দিন রাত্রির 12টার সময় শুভেচ্ছা জানায়। শ্বশুর বাড়িতে এসে সেটা অসুবিধা হচ্ছে। সোশ্যাল মিডিয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু ফোন করতে পারছে না কেন? হয়তো দাম্পত্য, বাচ্চা ছোট, বাচ্চার পরের দিন পরীক্ষা, শ্বশুর বাড়ির লোক অসুবিধে, একটা চিড় ধরল সম্পর্কে। এরপরে আসে একটা খুব বিচ্ছিরি বিষয়, বিষাক্ত বিষয়। সেটা হচ্ছে বিষয় নারী এবং পুরুষ, মানে আবার ছেলে এবং মেয়ে সমান অধিকার, সমান সম্পত্তি পাবে। তাই হয় কি, আমি নিজে দেখেছি, ব্যক্তিগত জীবনে হয়নি। এরকম কিছু স্বার্থপর মানুষও আছে যে হয়তো তার দাদা বা ভাই তার জন্য হয়তো কিছু ঋণ করেছে, বাবা ঋণ করেছে, সেই পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হওয়া দাদা বা ভাইকে মনের থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে সে হয়তো তার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে চাইনিজ বারে চাউমিন খেতে যাচ্ছে। বাহ বাহ। এবার বিপক্ষে কে বলবে? বিয়ের পর ভাই বোনের সম্পর্ক বদলে যায় না, আমি একেবারেই তা মনে করি না। শারীরিক দূরত্ব বাড়লেই কি মানসিক দূরত্ব বাড়ে? কখনোই বাড়ে না। আর একজনকে মনে করতে গেলে, কাউকে মনে পড়তে গেলে সবার আগে তার থেকে দূরে থাকা দরকার। দিদির বাড়িতে বিয়ের পরেই দিদি প্রথম, দিদি বা বোন যেই হোক না কেন, হয়তো প্রথম রান্নাঘরে গেছে, সে প্রথমেই কিছু রান্না করা শুরু করেছে, কিছু আইটেম বানাচ্ছে। সে যখনই সেই রান্না করছে, সে কিন্তু তার বেখেয়ালেই সে ভাবছে যে ভাইটা যদি আজকে একটু আসতো, ওকে একটু এটা খাওয়াতে পারতাম, ভাইটা যদি একটু আসতো, এটা ওকে একটু দিতে পারতাম। এটা ভাবতে ভাবতে এই রান্নাটা খারাপ হয়ে গেল। এইবার আমি আমাদের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট একটা কথা আমরা সবাই বলি, মামা বাড়ি ভারী মজা কিলচন নাই। তো মামা বা মেয়ের যে ভাই বা দিদির বা বোনের যে ভাই বা দাদা, বোনের সন্তান হওয়ার পরে কিন্তু এই সম্পর্কটা আরো বেশি জোর বাঁধে। কংসও কিন্তু মামাই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সেটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো সাধারণের সাথে যায় না। শকুনিও মামা ছিল, কিন্তু তারা ব্যতিক্রম, আর তারা মাইথোলজিতেই আছে। আমারও মামা ছিল। আমি আমার মামাদের কথা বলছি না, বল। আমার বন্ধুদের মধ্যে এরকম অনেক আছে, দিদির ছেলে মেয়ে হওয়ার পরে তারা আর ওই মেয়েদের পেছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছে, তারা সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। না, এই দিদির বাচ্চাটার কাছে যাই, একটু দেখে আসি, ও কি করছে একটু দেখে আসি। বেশ, বসো, বুঝলাম। এবারে বলবেন পৌলমী।
আমাদের জীবন পরিবর্তনশীল, আমরা জানি। সম্পর্ক এবং জীবন এই দুটো কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত। যেমন জীবন পাল্টায়, ঠিক তেমনিভাবে জীবনের হাত ধরে কিন্তু সম্পর্কগুলোও পাল্টে যায়। আমি নিজেকে দিয়ে বলছি, আমার বিয়ের আগের জীবনযাত্রার সঙ্গে আমার বিয়ের পরের জীবনযাত্রাটার কিন্তু অনেকটাই তফাৎ হয়ে গেছে। আগে যে সময়টা আমি আমার মা বাবা ভাই বোনের মধ্যে ভাগ করতাম, সেটা শ্বশুর শাশুড়ি ননদ তার বর তার ছেলে আমার হাজব্যান্ড সকলের মধ্যে কিন্তু সময়টাকে ভাগ করতে হচ্ছে। এই ভাগাভাগির পর আমি ভাইয়ের সাথে যোগাযোগ করব কখন? সুতরাং এই ব্যাপারটা থেকে কিন্তু একটা দূরত্ব সম্পর্কের মধ্যে কিন্তু তৈরি হয়। এটাকে তুমি অভিমান ধরছো না কেন? সম্পর্কটা তো একটা অভিমানের। একদম, এই অভিমানগুলো ভালোবাসায় তো অভিমান থাকবেই, মান অভিমান নিয়েই তো ভালোবাসা সম্পর্ক তৈরি হয়। কিন্তু যখন এই অভিমানগুলোকে আমরা যখন পুনরায় মানে ম্যানেজ করতে পারি না বা যখন মেকআপ করতে পারি না, তখনই তো সেখান থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়, সম্পর্ক ভাঙতে শুরু করে। বেশ, আমরা বসে। তুমি অন্বেষা আচার্য। 2020 সালের 25শে ডিসেম্বর অরবিন্দ সেবা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। সবাই পিকনিকে গেছে, আমারও যাওয়ার কথা ছিল। দু চোখে জল। ডক্টর বলে দিয়েছেন আমার দিদি বাঁচবে না। হিমোগ্লোবিন 3। আমি জানি না তখন কোভিড সিচুয়েশন, কোন হসপিটালে ট্রান্সফার করতে বলেছেন, কোথায় নিয়ে যাব। আমার হাজব্যান্ড, আমার জামাইবাবু, দিদির ছেলে সবাই পাগলের মতো খুঁজছে। আমার বাবা মা আগেই মারা গেছে। ওই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম সেই দিদিকে বুঝতে পারছি, যে প্রথম খেলতে নেমে বলে দিত বন্ধুদের ওকে নিবি না। যার সঙ্গে যে সে যদি গাভাস্কারের ছবি দেওয়ালে টাঙাতো, তো আমি নেতাজির ছবি টাঙাতাম। আমি কবিতা পড়লে সে ফুটবল খেলোয়াড়ের গল্প এসে আমাকে শোনাতো। কোনো বিষয়ে আমাদের কোনো মিল নেই, এখনও নেই, জীবনযাত্রায় নেই। সৌভাগ্যক্রমে আমি বাঁচিয়ে আনতে পেরেছি। আমি নই, ঈশ্বরের কৃপা এবং ডাক্তারের কৃপায় যাই বলি, সে বেঁচে আছে, ভালো আছে। দিনান্তে একবার ফোন হয় কি হয় না, মতের মিল কোনো দিন হয়নি, কিন্তু সম্পর্ক একই জায়গায় আছে। সম্পত্তি বিবাদ এগুলো কোনোদিন মনে আসেনি। হয়েছে সম্পত্তি ভাগ, সেও নিয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। এই নিয়ে ছোটোখাটো কে বেশি কে কম কখনো মনে এলেও সেগুলো খুব বড় ইস্যু হয়নি। আমার কাছে দিনের শেষে এটাই ভালো খবর, দিদি সুস্থ আছে। দ্বিতীয় কথা, ভাই বোনকে আমরা বড় করি বৈষম্য করে। ছেলেকে শেখাই তুমি প্রায়োরিটি, মেয়েকে শেখাই নয়। দুটি কন্যা সন্তান থাকলেও কি এরম ঘটনা ঘটে না? যে একটু প্রবল সে বাবা মার অ্যাটেনশন পায়, যে একটু প্রবল নয় সে একটু ব্যাকফুটে থাকে। এ কিন্তু আমরা দেখেছি। কাজেই এটা আমরা কখনোই বলতে পারি না। যে কোনো সম্পর্কে না অন্য মাত্রা থাকে। হাজবেন্ড এলো বলে, ওয়াইফ এলো বলে যদি আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে যাই, সেটা আমার দুর্বলতা। যে কোনো সম্পর্কে নিজস্ব একটি ফোকাস থাকে। আমরা প্রত্যেক মানুষের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত মিলিত হই, কত মানুষকে আমরা দেখি। সবার জন্য কিন্তু মনে একটা আলাদা জায়গা থাকে। ভাই বোনের জন্যও আলাদা জায়গা থাকে, স্বামীর জন্য বা স্ত্রীর জন্য, সন্তানের জন্য থাকে। প্রায়োরিটি আলাদা হতে পারে। সন্তান এসে গেলে স্বামীর গুরুত্ব কমে, স্বামী এসে গেলে ভাই বোনের গুরুত্ব কমে, ভাই বোন এসে গেলে বাবা মায়ের থেকে ভাই বোনের সঙ্গে বেশি সময় কাটায়। কাজে এটা তো সময়ের সঙ্গে সঙ্গে চলতেই থাকে। গুরুত্ব কমতে পারে, সম্পর্ক কি নষ্ট হয়? হে বোন ব্যাকুল যখন তখন, হে মন ব্যাকুল যখন তখন, ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ এ মন কেন দেয় না তো সারা, মানে না বারণ মন। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। ফিরে আসি বিতর্কে। পক্ষে কে বলবেন? শান্তনু অধিকারী বলুন। নচিকেতা চক্রবর্তী বৃদ্ধাশ্রম গান প্রায় 30-35 বছর আগে। তখন কি আমরা ভেবেছিলাম যে আজকে সকালে সমস্ত কাগজগুলো ব্যাপকভাবে বৃদ্ধাশ্রমের ভালো ব্যবস্থা আছে বিজ্ঞাপন দেবে? ভাবিনি।
পরিবার কমতে 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 ছোট হতে হতে মাইক্রো পরিবারে এসে দাঁড়িয়েছে। হাম দো হামারা এক। চিরন্তন কাল ধরে আমরা দেখে আসছি যে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটা দিচ্ছে, মানত করছে, কিন্তু সমস্যা হলো সেই জমের কাঁটাটা এসে পড়ল ঠিক দাদার বিয়ের পরে। যে বোন দাদার ঘরে হঠাৎ হঠাৎ ঢুকে দাদার কোন জামাটা ময়লা আছে, কোন প্যান্টটা ময়লা আছে, বিছানা চাদরটা ঠিক আছে কিনা দেখভাল করতো, সেই ঘরে দাদার বিয়ের পরে বোনের ঢোকার অধিকার বন্ধ হয়ে গেল। আর ননদের যদি বিয়ে হয় আরো ভয়ঙ্কর সমস্যা। কি সমস্যা? মাঝে মধ্যেই বাপের বাড়িতে আসবে, এসে মা বাবার কানে কানে বলবে, মা দেখেছো ওরা কিন্তু গোপনে বাইরে থেকে খাবার আনিয়ে খাচ্ছে, দেখেছো তোমাদের যত্ন নিচ্ছে কোনো। এই নানা রকম সেই আদিকাল থেকে সেই কুজুবুড়ি মন্ত্ররা ছিল, এখনো আছে। না, আপনি একটু বেশি মহিলাদের আক্রমণ করে ফেললেন। হয় শাশুড়ি, আর নয় বোন, আর নয় ছেলের মানে স্ত্রী, আবার মন্থরা, সব একসাথে সব মহিলাদেরই আপনি আক্রমণ করে ফেললেন। মানে সেখানে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শুধু মেয়েদের জন্যই আর কি। এরকমই কি মনে করেন আপনি? শুধু মেয়েদের জন্য নয়, আপনার জন্য হয়। আপনি সামলাতে পারেন না, আমি সামলাতে পারি না, দোষটা আমাদেরও। দেখি সায়নিতা কিভাবে এটাকে তুমি প্রতিরোধ করবে। উনি যেটা বললেন প্রথমেই যে দাদার বিয়ে হয়ে যাওয়ার পর বোন দাদার ঘরে আর ঢুকতে পারছে না, যখন তখন, এটাকে বলে প্রাইভেট লাইফ। যখন একজন দাদার বিয়ে হয়ে যায় তখন দাদার বৌদির ঘরে সবসময় ঢোকা যায় না। কেনই বা ঢুকবে? ঢুকবে মানে তাদের তো একটা প্রাইভেট লাইফ আছে, সব সময় যখন তখন ঢুকে যাবে, এটা তো কোনো সৌজন্যতা নয়। আমার মনে হয় একজন দাদার যখন বিয়ে হয়ে যাচ্ছে, বোনও তখন যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তো তারও এইটুকুনি বোঝার ক্ষমতা তৈরি হয়ে যায় যে আমার দাদা বৌদির একটা প্রাইভেট লাইফ আছে, আমি তার মধ্যে ঢুকবো না যখন তখন। আর বিষয় নিয়ে একটা কথা এসছে, আমি একটু আমার পার্সোনাল লাইফ থেকে কিছু বলতে চাই। আমি দেখেছিলাম আমার যখন বিয়ে হয়ে গেছে, আমার ভাই যেদিন আমি চলে আসছি, ও মুখ থেকে একটা কথাও বলতে পারেনি, ও আমার সাথে এসছিল, কিন্তু কোথাও গিয়ে না ওর মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ একটা ভরসা হয়েছিল। তারপর থেকে আমি হঠাৎ করে ওকে খুব ম্যাচিওর হয়ে যেতে দেখলাম, খুব রেসপন্সিবল হয়ে যেতে দেখলাম, শুধুমাত্র ফ্যামিলির ওপর না, আমার ওপরেও। আমারকে বোধহয় ও সব থেকে বেশি সময় দেয় আমার বাবা মার থেকে। আমার বাবা মার বয়সজনিত কারণে সব সময় বাবা মার আমার কাছে এসে পৌঁছানো সম্ভব হয় না, ও নিজের ছুটি ছাটাতে সবসময় আমার কাছে চলে আসে। যে কোনো সম্পর্কে সময় দেওয়াটা একটা খুব বড় ব্যাপার। দিনের শেষে যদি আমরা সেইটুকুনি সময় একে অপরকে দিতে পারি, বিয়ের পরে হোক আর বিয়ের আগে, ভাই বোনের সম্পর্কগুলো আমার মনে হয় না খুব একটা বদলে যায়। আমি বিশ্বাস করি না যে নিজের ইচ্ছায় যদি আমি সম্পর্কটা নষ্ট করতে না চাই, তাহলে ভাই বোনের সম্পর্ক বিয়ের পরেও কোনোদিন বদলে যায় না। পরস্পরের প্রতি ভালোবাসা, টান, আবেগ একই রকম থাকে। এটা একটা সম্পর্কের গান। কি সম্পর্ক সেটা পরে বলবো। আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত। আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে সকাল চাদর হয়ে রাতের কালো ঝাপটে ধরে রাখি। আমার ইচ্ছে করে বিধানসভায় গিয়ে
দেয়ালে অপুষ্টির ছবি আঁকি। এই গানটা আমি আমার দিদিকে ডেডিকেট করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমার দিদি মারা গেলেন। আমার ইচ্ছে করে তুই যখন অসহায়, গোটা দুনিয়াটাকে বলি মুর্দাবাদ। সে কারণে এটা করা গেল না, এটা আমি আমার মেয়েকে ডেডিকেট করেছিলাম। আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত। এবার চলে আসছি পক্ষে, অনসূয়া সেনগুপ্ত। দেখি দিদি যদি তার পরিমিতি বোধের মধ্যে না থাকেন, ভাইয়ের সংসারে বারবার বারবার একদম নাক গলানো, এই শব্দটা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি, নাক গলানোটাকে তিনি মনে করেন তার একটা দৈনন্দিন নিত্যকর্মের মধ্যে পড়ে, তাহলে সেই সম্পর্ক কি করে ভালো থাকে বলুন দেখি? ভালো থাকার কোনো রাস্তাই আর খোলা থাকবে না। প্রতি মুহূর্তেই দিদি যদি ভাবেন ভাই এটা করছে, তার বউয়ের জন্য এটা ভাবছে, এটা এনে দিচ্ছে, তার মানে ওটাতেও আমার দাবি আছে, আমি ওটা পেতে পারি। তিনি বেমালুম ভুলে যাচ্ছেন ভাইয়ের সংসার করতে যেই মেয়েটি এসেছে সে একটি পরিবার পরিজন, নিজের যত আপনজন আছেন তাদের সবাইকে ছেড়ে তিনি এসছেন, এবং তার প্রত্যাশা পূরণ করার জন্য এই পরিবারে একটি মাত্র ব্যক্তি, সে হচ্ছে তার স্বামী। আপনি তো চাকরি করেন অবশ্যই। এখনো কি আপনি মনে করেন যে স্বামী একমাত্র অবলম্বন? সবাই তো চাকরি করে না, যারা চাকরি করেন না অথবা করেন, আমরা এই চিন্তা ভাবনার সাথে নিজেদেরকে এমনভাবে খাপ খাইয়ে নিয়েছি যে আমরা মনে করি আমি যাই করি না কেন আমার কিছু দায়িত্ব, কিছু ভাগ আমার স্বামী নেবেন, এটা আমরা ভেবে নিই। এবং এই ভাবনার মধ্যে দোষ নেই, একটা ভালোবাসা আছে, একটা ভালো লাগা আছে। বারবার তো থাকতে পারে, মানে যে বিয়ে বোন আর কি, যে ইন্টারফেয়ার করে ফেলছে বারবার। ওখানেই সমস্যা, যে স্বামীর কাছ থেকে আমি সবটুকু আদায় করবার পরও বা পাওয়ার পরও আমি মনে করে নিই যে আমার বিবাহিত ভাই তার সংসারকে দেওয়ার সাথে সাথে আমাকেও সমানভাবে দিয়ে যাবে। এই জায়গাটা একটা বড় সমস্যার জায়গা। আসলে পুরোনো একটা অভ্যেস তো, এত তাড়াতাড়ি যায় না এগুলি। ভাই বোনের সম্পর্ক তার বুনট এতটাই শক্ত যে সেখানে একটা শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তি হবে এটা সম্ভব নয়। তারপরে বলছিলেন সম্পত্তি নিয়ে যে বিবাদ, শুধু ভাই বোনের সম্পর্কই কি এই সম্পত্তিকে কেন্দ্র করে ভেঙে যেতে পারে? মোটেই না। সেটা তো ভাইতে ভাইতেও হতে পারে, বাবা ছেলেতেও হতে পারে। এই সম্পত্তি নিয়ে বিবাদটা শুধুমাত্র ভাই বোনের সম্পর্ককেই তিক্ত করে বা নষ্ট করে দেয়, এটা আমি মোটেই মানি না। ছোটবেলা থেকে ভাই বোন যদি সম্পর্কে দিদি হয়, যদি বয়সটা একটু বেশি হয়, সেক্ষেত্রে বাবা মার পরেই অভিভাবিকা বা অভিভাবকের ভূমিকা কিন্তু দিদিই নেয়। বাবা মার যে অভিভাবকত্ব সেটার মধ্যে শাসন থাকে, কিন্তু দিদি যে অভিভাবকত্বটা করে সেটার মধ্যে স্নেহ এবং ভালোবাসা থাকে। আমার কাছে মনে হয় যে আমার আত্মীয়, যার সাথে আমার আত্মার সম্পর্ক, সোল কানেকশন, তো সেটা প্রতিটা ব্লাড রিলেশনে যে হবেই এরকম কোনো কথা নেই। যদিও ভাই কিন্তু আমার কাছে একজন অভিভাবকের মতো। ছোট থেকে ভাই বা দাদা যারাই থাকে, আমরা যেহেতু একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে ছোটবেলা থেকে বড় হয়েছি, পিতৃতান্ত্রিক সমাজ, তো সেহেতু সেখানে ভাই কিন্তু আমার কাছে একটা অভিভাবক, গার্জিয়ান, সে দাদা হলেও তাই। বিয়ের পর মেয়েদের যেটা হয়, যেহেতু সেই জায়গায় আরেকটা মানুষ আসে যে তাকে সঙ্গ দেয়, নানান ব্যাপারে সাহায্য করে, নানান ব্যাপারে গার্জিয়ানশিপটা যেটা সেটা দেখায়, সেটা একটা অবশ্যই কারণ যে সম্পর্কের মধ্যে একটু হলেও লাগামটা হালকা হয়। কেন মনে হয় একজন আছে দায়িত্ব নেবার। এই দাদা বললেন, অনির্বাণদা শুরুতে যেরকম বললেন, আমি প্রপার্টি রিলেটেড ইস্যুস নিজের চোখে আমি খুব ক্লোজ 3টে পরিবারকে দেখেছি, এবং সেখানে বোনকে পুরো বিতাড়িত করে দেওয়া হয়েছে, এবং 2টি ভাই তারাই বাবার বিশাল প্রপার্টি, বিজনেস, এভরিথিং। বোনকে বলা হয়েছে তুমি তো মেয়ে, তুমি লোহা লক্করের ব্যবসা কি করে সামলাবে, এই লোহার ব্যবসাটা আমরাই পারবো। দেখুন, বিষয়টা হচ্ছে কোনো সম্পর্কই পাল্টে যায় না, কিন্তু সময় একটা প্রেক্ষাপট তৈরি করে। যেমন একদম ছোটবেলায় ভাই আর বোন, ভাইয়ের সব থেকে বিশ্বস্ত খেলার সাথী হলো তার বোন। আবার যদি দেখেন আরেকটু বড় হলে ভাইয়ের সব থেকে বিশ্বস্ত বন্ধু হলো তার বোন। আবার আরেকটু যখন তারা বড় হন, তখন যেহেতু তাদের পৃথিবীটা বড় হয়ে যায়, যত বন্ধু বান্ধব বাড়ে,
তখন ভাই আর বোনের মধ্যে কিন্তু একটা অলিখিত একটা সমঝোতা তৈরি হয়। কি সমঝোতা? যে দুজনের মধ্যে সময়টার ব্যবধান কমে যায়, যেহেতু তাদের সময়টা বাইরে আরো অনেক জায়গায় দিতে হয়। বিয়ের পরে যখন তাদের পরিবারটা বড় হয়, ছেলে মেয়ে সংসার হয়, তখন তাদের সেদিকে মনোযোগ বেড়ে যায়। কিন্তু তার অর্থ এই নয় যে ভাই এবং বোনের যে সম্পর্ক, যেই সম্পর্ক গড়ে ওঠে রক্তের বন্ধনের মাধ্যমে, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ছেলেরা কি বাবার সম্পত্তি নিজে থেকে বোনেদের দিতে চায়? না, দেখুন, এইগুলো হচ্ছে মানবিকতার ব্যাপার। ভারতবর্ষের যে আইন, তাতে করে এমন নয় যে মহিলারা সম্পত্তি পাবেন না, কিন্তু সম্পত্তি কে কাকে দেবেন না দেবেন এটার জন্য রাখা হচ্ছে কম্প্রোমাইজ করার শক্তি এবং কম্প্রোমাইজ করার ইচ্ছা। না না, যদি আইনেই থাকে, তাহলে যদি দাবিই থাকবে, তাহলে কম্প্রোমাইজের প্রশ্ন আসছে কোনে? নীলাভ খুব সুন্দর করে বলল, আমি যদি কম্প্রোমাইজ করতে চাই, শব্দটা কম্প্রোমাইজ, তার মানে আমি যে এটা দিচ্ছি, এই দেওয়ার মধ্যে আমার ন্যায়বোধ নেই, আমার এথিক্সটা জায়গায় নেই, সেটা যে আমার বোনের দায়িত্ব নয়, মানে আমার দায়িত্ব, আমার বাবা মার দায়িত্ব, বোনের এটা অধিকার, সেই অধিকারের জায়গাটায় কম্প্রোমাইজ শব্দটা কিন্তু আসে না। তর্ক বিতর্ক জমে উঠেছে। আমরা ফিরে আসছি একটা বিরতির পরে। ততক্ষণ সান বাংলা থেকে চোখ সরাবেন না, দেখতে থাকুন সান বাংলা। খুলে বলুন। ঠকানোই মূল মন্ত্র আজকের সব পেশাতে, পিছু পা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে। ডাক্তার বলছে শহর, খুশি খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তারও সাজে মুক্তার। যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, পেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। তোমার নাও। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক। কবি বলে গেছেন, আমরাও বলছি, প্রত্যেক বছর বলি, বারবার বলি, কিন্তু এক আর হই না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এইখানে। ছোটবেলা থেকে কেন, যুগের পর যুগ ধরে চলে আসছে ভাইফোঁটা, রাখি বন্ধন। রাখি বন্ধনটা বাঙালিদের কনটেক্সটে এলে সেখানে রবীন্দ্রনাথ আসেন, কিন্তু সর্বভারতীয় কনটেক্সটে যদি দেখি, তাহলে কোথাও একটা প্রতিজ্ঞা বোনের প্রতি, যে বোন রাখি বাঁধে ভাইয়ের হাতে এবং ভাই প্রতিজ্ঞা করে যে তার রক্ষা করবে। এই যে ছোটবেলা থেকে যখন এই ধরনের সামাজিক রীতিনীতি আমরা মানতে এগিয়ে যাই, তখন মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়, এই যে মেয়েটি তোমার বোন, এর সমস্ত কিছুর দায়িত্ব তোমার উপরে। অতএব একটা সুপিরিয়র ফিলিং যে আমি তার রক্ষাকর্তা, আমি তার বডিগার্ড, আমি সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো, কোনো কিছু আমার বোনকে ছুঁতে অবধি পারবে না। যখন সেই বোনের বিয়ে হয়ে যায়, তখন ওই যে দেয়ালটা মাঝখান থেকে সরে যায়, দেয়াল এবং বোনের মাঝখানে আরো একজন কেউ চলে আসে, যখন আমার আর দেয়াল হয়ে থাকার প্রয়োজন পড়ে না। এই জায়গা থেকে কোথাও একটা আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়, অভিমান তৈরি হয়, যখন প্রত্যেকটা মুহূর্তে আমরা মনে করি যে আজকে তো এই কাজটা আমার ওর সঙ্গে করার কথা ছিল, আজকে তো ওকে এইখানে নিয়ে যাওয়ার কথা ছিল, আজকে তো ওকে এটা কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই অভ্যেসটা চালু থাকে, আস্তে আস্তে কিন্তু সেটা ডাইলিউট হতে আরম্ভ করে এবং আমরা আর সেই কাজগুলো করে উঠি না। দূরত্ব তৈরি হয় অবশ্যই। আরেকটা জিনিস আছে যেখানে বলা হলো যে বাবা মায়ের পর ভাই বা বোন, পরবর্তী যে ভাই বা বোন, মানে হতে পারে সেটা দাদা, হতে পারে সেটা বোন, হতে পারে সেটা দিদি, সেই জায়গায় দাঁড়িয়ে সে অভিভাবক হিসেবে নিজেকে একটা জায়গা দেয়। অভিভাবকত্বে স্নেহ জন্ম নেয়, শাসন জন্ম নেয় না। কে বলেছে ভাই বোনের মধ্যে শাসন জন্ম নেয় না? ভাই বোন যদি একে অপরের সঙ্গে থাকে, চুলোচুলি থেকে হাতাহাতি থেকে কি না করেছি আমরা, কি না করেছি। শাসন মানে আমরা টেক্কা দিতে থাকি যে ও যদি এত পার্সেন্ট পেয়ে থাকে, তুমি কেন এত পার্সেন্ট পাচ্ছ না। আমাকে আমার মা সবসময় বলেছিল, তোমার দিদি এত 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 পড়াশোনা করতে পারে, এত এত নাম্বার পাও, তুমি একটি গাধা। এবং আমার সেটা মেনে নিতে কোনোদিন দ্বিধা ছিল না যে আমার দিদির তুলনায় আমি পড়াশোনায় কিচ্ছু করতে পারিনি। কিন্তু বক্তব্যটা ওইখানেই যে এই যে তুল্যমূল্য বিচারটা, সেই তুল্যমূল্য বিচারটা তো কোনোদিন মিথ্যে হয়ে যায় না। তাহলে সেখানে স্নেহ, অভিভাবক সব আছে, কিন্তু কোথাও একটা টেক্কা দেওয়ার মতো মানসিকতাও আমাদের থাকে। টেক্কা দেওয়ার মতো মানুষ, ভাই দিদির বিয়ে হয়ে গেলে, সেটা বিয়ের পরে কি বলবে আমাদের প্রসঙ্গটা কিন্তু ওইটাতেই আসছি যে দিদির বিয়ে হয়ে গেলে দিদির যে ঘরটা সেটা আমার হয়ে যাবে।
আমাদের কাছে এটা একটা টার্গেট থাকে। হচ্ছে সম্পত্তি কেস হচ্ছে। না, সম্পত্তিকে এইখানে আমরা ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু এখানে আমরা যাচ্ছি কোনখানে, যে ছোট ছোট মানসিক দিক জায়গাগুলোতে। আমি জানি ওর বিয়ে হয়ে যাবে, ওর যাবতীয় যা যা জিনিসপত্র এখন আছে, ওর ল্যাপটপ, ওর অমুক তসুক হ্যান ত্যান যা 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 ও এতদিন ব্যবহার করতো, সেগুলো সব একান্ত আমার হয়ে যাবে। এখানে এই ঘরে আমি একা রাজত্ব করব। এটার জন্য সম্পত্তি, আইন বা ওগুলোই যাওয়া দরকার। এগুলো সাবকনসিয়াসে ব্যাপারটা থাকে, কিন্তু থাকে। এইগুলো অবচেতন মনে ব্যাপারটা কিন্তু থাকেই। এক্স্যাক্টলি। বেশ, আমরা বসে, তুমি সান বাংলায় একটা সিরিয়াল চলছে যার বিষয়টা এইরকমই আর কি, ওই ভাই বোন কেন্দ্র করে আর কি, আদরের বোন। রণ, পরি তোমার কতটা আদরের? ছোটবেলা থেকে আমার বোন পরির কাছে আমি বাবা এবং আমি মাও। পরি যদি হাসে তখন আমার মনে হয় আমার সকাল হলো, আর ওর মুখ যদি গম্ভীর থাকে না, আমার মনে হয় আমার জীবনের অমাবস্যা চলে এলো। পরি, তুই জানিস না, তুই আমার থেকে দূরে চলে গেলেও, নিজের সংসারে চলে গেলেও, এখানে তুই কিন্তু চিরটা কাল রয়ে যাবে। একটু পরি কিছু বলো দাদার সম্পর্কে। ছোটবেলা থেকে আমি বাবা মাকে দেখিনি, দাদা আমাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে, তো জীবনে আর কিছু জানি না দাদা ছাড়া। এখানটা তুই ওর জন্য গা কখন তোর রাত জাগা চোখ জমানো শোক আমাকে দে, আর আমাকে নতুন করে চিনিয়ে দে। যা কিছু আমার লুকিয়ে রাখার চিনিয়ে নে, ভালো থাকার অধিকার সবার জানিয়ে দে। তোর রাত জাগা চোখ জমানো শোক আমাকে দে, আর আমাকে নতুন করে চিনিয়ে দে। আদরের বোন দেখুন সান বাংলায় রোজ সন্ধে 6টা। ভাই বোনের সম্পর্ক হচ্ছে পৃথিবীর মধ্যে একটা অন্যতম সেরা অম্ল মধুর সম্পর্ক। খুব ছোটবেলা থেকে, একেবারে জন্ম থেকে যে সম্পর্কের সূচনা, রক্তের সম্পর্ক, এবং ছোটবেলা থেকে নানা রকম খুনসুটি, ঝগড়া, মারামারি, আদর, ভালোবাসা এবং পারস্পরিক নির্ভরতার মধ্যে দিয়ে সেই সম্পর্ক একদিন পরিপূর্ণতা পায়। দীর্ঘ 25-30 বছর ভাই বোন একসঙ্গে থাকে, পরস্পরের উপর নির্ভর করে, ভালোবাসে, ঝগড়া করে। এরপর একদিন একজনের বিয়ে হয়ে যায়, বাড়িতে একজন নতুন সদস্য আসে। ভাই বোনের সম্পর্ক পাল্টে যায়? বিশ্বাস করতে পারলাম না, মানতে পারলাম না। যে নির্ভরতা, যে বন্ডিং তাদের মধ্যে সেই শৈশব থেকে তৈরি হয়েছে, একজন বাইরের সদস্য আসা মাত্র সেই সম্পর্ক পাল্টে গেল, এটা মেনে নেওয়া যায় না। তাহলে বলতে হয় পৃথিবীর সমস্ত সম্পর্কই খুবই তুচ্ছ। অভিমান কথাটা কিন্তু ভালোবাসা থেকেই আসে। যেখানে ভালোবাসা নেই সেখানে কিন্তু অভিমান আসে না। তাহলে ভাই বোনের সম্পর্কের মধ্যে অভিমান এসেছে মানেই তাদের মধ্যে যথেষ্ট গভীর ভালোবাসা রয়েছে। আর একটা দূরত্বের কথা, এই প্রসঙ্গে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার ছোটদা থাকে মহারাষ্ট্রে। এখন এমনও হয় 7 দিনে একদিনও হয়তো তার সাথে আমার কথা হয় না, কিন্তু প্রতি বছর ভাইফোঁটার সময় যেন তেন প্রকারেণ সে কলকাতায় আসেই শুধু আমাদের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য। দূরত্ব হয়েছে, ভালোবাসা কমেনি, টান কমেনি, নির্ভরতা একটুও কমেনি। কাজেই শারীরিক দূরত্ব মনের দূরত্বকে বাড়িয়ে তোলে এটা বলতে পারি না, বরং উল্টোটা অনেক সময় হয়। একসঙ্গে থাকতে থাকতে হয়তো কোনো বিষয়ে রাগ হলো, ঝগড়া হলো, মারপিট হলো, যখন দূরে চলে যায় তখন কিন্তু মধুর স্মৃতিগুলোই থাকে। তখন কিন্তু ওই ছোটখাটো কবে কি ঝগড়া হয়েছিল সেগুলো আর মনে করতে ইচ্ছে করে না। আর বিয়ের পর ভাই বোনের সম্পর্ক কখনো পাল্টায় না। হয়তো যে নতুন আসছেন অতিথি বাড়িতে তার সঙ্গে কোনো মনান্তর হতেই পারে, কিন্তু ভাই বোনের সম্পর্ক তার জন্য পাল্টে যায় না বলেই আমার দৃঢ় বিশ্বাস।
দ্বিতীয় রাউন্ড খুলে দিলাম, কার বিরুদ্ধে কার কি বলার আছে বলে ফেলুন, একে একে হাত তুলুন, কে কে বলবেন। সংযুক্তা বিপক্ষে বলছেন, ভীষণ সুন্দর বলছেন, ভাই বোনের ভালোবাসা নিবিড় হবে, গাঢ় হবে, থামবে না কোথাও, শুনে তো গায়ে পুলক দিচ্ছে। এবং ভীষণ ইমোশনাল একটা জায়গায় চলে এসেছিলাম রণ আর পরীর প্রেজেন্সে আমরা, যে ভাই বোন বোনকে নিয়ে এত সুন্দর একটা গল্প সান বাংলায় হচ্ছে। হাউএভার সংযুক্তা ব্যবহার করলে একটা অপূর্ব শব্দ, অতিথি। আমার ভাই বা বোনের যে বিয়ে হচ্ছে, বাড়িতে যে অতিথি আসছেন তিনি অতিথি নন। সিঞ্জিনি যে কথাটি বললেন এক্ষুনি, অতিথি, এই শব্দটায় ওনার আপত্তি আছে। আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার বাড়িতে যখন কেউ নতুন আসছেন, প্রথম কিন্তু তিনি নবাগত অতিথি হিসেবেই আসছেন। এখানে অতিথি শব্দটাকে ওইভাবে দেখলে হবে না, মানে হ্যাঁ, আমি জানি একজন নতুন কেউ আসছেন বাড়িতে, একজন নতুন কেউ আসছেন, এবং আমরা আমাদের আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে আমাদের নিজের লোক করে নিচ্ছি, আপনজন করে নিচ্ছি, এটাই আমি বলতে চেয়েছি। অতিথি মানে এখানে বাইরের লোক। বোঝা গেছে। তর্ক বিতর্ক জমে উঠেছে। আমরা ফিরে আসছি একটা বিরতির পরে, ততক্ষণ সান বাংলা থেকে চোখ সরাবেন না, দেখতে থাকুন সান বাংলা খুলে বলুন। ফিরে আসি বিতর্কে। একটু দয়া করে তপনবাবু আপনাকেও বলি, একটু ফ্যান্টাসি থেকে নেমে একটু আসুন কোর্টের চত্বরে। প্রতিদিন দেখবেন শতখানেক ভাই এবং বোন মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, বাদ বাকি আরও কিছু করছে, সেটা আপনাকে বলছি না। বেশ, অনেক ধন্যবাদ। তপনদা দেখি। খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলবো, এবং আপনারা এটা নিজেরাও জানেন যে এইমাত্র আমার সতীর্থ বলছিলেন যে দিদিকে বাঁচিয়ে আনতে পেরেছেন, সেই জন্য উনি গর্বিতা, কিন্তু তাদের মধ্যে মতের মিল হয় না। আমি সেইটার সঙ্গে সাজুজ্য রেখে আমি আরেকটু বলতে চাইছি যে ধরুন ভাই বোন যদি থাকে, আজকে দিদির বিয়ের পরের কথা বলছি, যে মান অভিমান পালা যদি চলেও আমি এটাকে মান অভিমানের পালা হিসেবেই দেখতে চাই, সম্পর্কটা অটুটই থাকে। সেক্ষেত্রে ধরে নিই যদি দিদির হাজবেন্ড অর্থাৎ জামাইবাবু যদি অসুস্থ হয়, তার রক্তের দরকার বা তাকে হসপিটালাইজড করতে হবে, সে বিয়ের পরে দীর্ঘদিন শ্বশুরবাড়িতে ঘর করছে, শ্বশুরবাড়ির অনেক আত্মীয় পরিজনের সঙ্গে তার পরিচিতি ঘটেছে, কিন্তু সেই দিদি কিন্তু জামাইবাবুর ওই অসুস্থতার মুহূর্তে প্রথম ফোনটা কিন্তু ভাইকেই করে। সব থেকে কাছের এবং আপনজন, নির্ভরযোগ্য কিন্তু ভাই। সূচনা না, তুমি বিয়ে করেছো? বেশ। মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, এটা ততক্ষণ থাকে যতক্ষণ তার দাদু বা দিদা বেঁচে থাকে। অনির্বাণ বাবুকে একটা কথাই বলবো, কোর্টের চত্বর যদি আপনিও যান, ভালো করে একটা জিনিস দেখবেন, ভাই বা বোন যত না আছে, স্বামী আর স্ত্রী ডিভোর্সের জন্য তার থেকে অনেক বেশি অ্যাপ্লাই করেছে। তাহলে এখানে ভাই বোনের সম্পর্ক শুধু কোথায় এলো? আমি যত না ভাই বোনের লাইন দেখেছি, তার থেকেও অনেক বেশি ডিভোর্সের লাইন দেখেছি। ভাই বোনের তো ডিভোর্স হয় না। ডিভোর্স না হোক, আপনি সম্পত্তি সংক্রান্ত কোর্টের চত্বরে এলেন, আমি কোর্টের চত্বর তুলেই বললাম, কোর্টের চত্বরে ডিভোর্সের লাইন যদি তার থেকেও 10 গুণ বেশি থাকে, ভাই বোনের মধ্যে তাও সমঝোতা করে সম্পত্তির বিষয়টা বা তাদের মধ্যে সমস্যাটা মেটানো যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো জটিল। না, আমরা মামার বাড়ি প্রসঙ্গে ছিলাম, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, আর ও বলেছে দাদু দিদা যতদিন আছে ততদিন পর্যন্তই সেটা না। এইটা দেখুন, এটা সত্যি, কিন্তু আংশিক। এমন প্রচুর মামার বাড়ি আছে যেখানে দাদু দিদার থেকেও অনেক বেশি মামাই, দিদি যদি অর্থনৈতিকভাবে দিদির স্বামী দুর্বল হয়, মামা অনেক দেখাশোনা করে। আমার বাড়িতে উদাহরণ আছে, আমার জেঠিমার ভাই আছে, এরকম বহু আছে। এটা আংশিক সত্য, সম্পূর্ণ নয়। বেশ 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 বেশ। যোগাযোগ থাকে সায়নিতা, যোগাযোগ থাকে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ থাকে। আমি সারাদিনে একবার ফোন করি, উষ্ণতা থাকে। যে উষ্ণতাটা ছিল, সত্যি কথা বলতো বুকে হাত দিয়ে থাকে না ভাই। আজকালকার দিনে কর্মসূত্রে আমরা সবসময় পাশাপাশি থাকতে পারি না, আমাদের বাইরে যেতেই হয়। সেটা খুব আমাদের মেনে নেওয়াটা খুব দরকার যে আমাদের যদি যোগাযোগটা রাখতে হয়, আমরা যে কোনোভাবেই রাখতে পারি। উষ্ণতাটা আমরা ওই যোগাযোগের মধ্যেও ধরে রাখতে পারি যদি আমাদের মন থেকে সেই যোগাযোগটা থাকে। সংযুক্তা, আপনি যেটা বললেন সেটা সম্ভব কখন জানেন? যখন আপনার পার্টনার, যিনি স্বামী বা স্ত্রী, প্রচণ্ড রকম সহায়তা করলেই সেটা সম্ভব হয়। সেখান থেকে যদি একটা বিপদ আসে, সে যদি সহযোগিতা না করে, আপনি পারবেন আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে? বিয়ের পর সম্পর্ক খারাপ হওয়ার বিরাট একটা সম্ভাবনা। আমি সবচেয়ে সফট টার্গেট হচ্ছে বৌমা, বাড়ির বউ গেলে তাকে দোষ দিয়ে দাও, এটা ভুল। একই ভুল, একই দোষ
যদি বৌমা করে থাকে জামাইও করতে পারে। দু তরফের যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু সম্পর্ক রাখা সম্ভব না ভাই বোনের পক্ষে। এটা সেক্ষেত্রে কিন্তু বিয়েটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বক্তব্য মোটামুটি সবাই রেখে ফেলেছে, বিতর্ক শেষ হয়ে গেছে। প্রত্যেকেই প্রত্যেকের ভেতরকার আগুন এখানে অগ্নিকাণ্ড করে ফেলেছেন। প্রত্যেকেই প্রত্যেকের যুক্তি সঠিকভাবে ফেলেছেন। আমার মনে হয় আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটা তারা সবাই বুঝতেই পেরেছেন যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় নিখুঁতভাবে পারফর্ম করেছেন, নিজেদের যুক্তি উপস্থাপনা করেছেন। এবার আসবে গিফট দেওয়ার ব্যাপার। আপনারা এসছেন এত কষ্ট করে, এত বক বক করেছেন, প্রায় বক্তিয়ার খিলজির মতো। আপনাদের প্রত্যেকের জন্য গিফট আছে। এবার উপহার দেওয়ার পালা। প্রথমে তমাল। এবার আসল কথা, সেরা বক্তা দুজনকে বাছা হবে, পক্ষ থেকে একজন, বিপক্ষ থেকে একজন। তারা কারা হবে? বিপক্ষে সেরা ডক্টর অন্বেষা আচার্য। মর্মস্পর্শী একটি গল্প বলেছেন উনি, দর্শকদের মন ছুঁয়েছে, এটা অন্বেষার জন্য। পক্ষের সেরা বক্তা অনির্বাণ মুখোপাধ্যায়। এটা অন্বেষার মতোই একটা বিশেষ গিফট অনির্বাণের জন্য। অনির্বাণ আমাকে একটি গান গাইতে অনুরোধ করেছে, সেই গানটা দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করব। তো তার আগে একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমাদের সবাইকেই আমার পাশে এসে দাঁড়াতে হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।